আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি আমরা 34 ফুটের বুদ্ধ মূর্তি দর্শন করেছি, আমার কুটির থেকে বেশ কিছু শপিং করেছি এবং তারপর আমরা পৌঁছে গেছিলাম প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবন আর্ট মিউজিয়াম ঘুরে আমরা সোনাঝুরির হাট ঘুরেছি। তো আজকের এপিসোডে থাকলো আমরা শান্তিনিকেতনে আর কি কি নতুন জায়গা এক্সপ্লোর করলাম তার গল্প। আজ হচ্ছে 21শে মার্চ, আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন বোলপুর। ঘড়ির কাঁটায় বাজছে 10টা। আমরা এখন বেরোচ্ছি, একটু পরে ব্রেকফাস্ট করে শুরু হবে আমাদের এক্সপ্লোরেশন। তো চলুন দেখা যাক আজকে আমরা কি কি ঘুরতে পারি। গতকাল সন্ধেবেলা যখন আমরা সব ঘুরে হোটেলে ফিরছিলাম তখনই ব্যাপক ঝড় উঠেছিল। তো কোনো রকম আমরা হোটেলে ফিরি এবং তারপরই শুরু হয় বৃষ্টি, এবং সেই বৃষ্টি সারা রাত ধরে চলে। ফলে ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে যায়, না গরম না ঠান্ডা। ইভেন রাত্রিবেলাতে তো আমাদের ফ্যানও অফ করে দিতে হয়েছিল। এবং সারা রাত ধরে বৃষ্টি হওয়ার ফলে ওয়েদারটা যেমন ভালো হয়ে গেছে যে ঘুরতে আর কোনো কষ্ট হচ্ছে না, ঘাম হচ্ছে না, তেমনই গ্রিনারিজ আপনি দেখুন। এই যে সোনাঝুরির জঙ্গলের পাশটা কি দারুণ সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর গ্রিনারিজগুলোকে দেখতে লাগছে। তো এখন আমরা চলেছি বিশ্বভারতী ক্যাম্পাস দেখব বলে। তো প্রথমে আগে ব্রেকফাস্ট করব, তারপর বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখব। তো বিশ্বভারতী ক্যাম্পাস ঢোকার আগে এটা হচ্ছে সার্কিট হাউস। আমরা এখন সার্কিট হাউসের পাশ দিয়ে চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসের পথে। এটা বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক অপোজিটে লালজির নিরামিষ কচুরি। এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। এক কথায় বলা যায় এখানকার কচুরি কিন্তু দারুণ খেতে। লালজির নিরামিষ কচুরি থেকে কচুরি আর তরকারি সহযোগে পেট পুজোটা আমরা কমপ্লিট করে নিই। তারপর আমাদের টোটো এখন ঢুকে পড়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। সত্যি কথা বলতে গেলে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে টোটো আজকাল খুব সহজে ঢুকতে দেয় না। মোটামুটি 10:30টার মধ্যে আমরা ক্যাম্পাসে ঢুকে পড়েছিলাম এবং তুলনামূলক ভিড়ও কম ছিল, তাই বিশ্বভারতী ক্যাম্পাসে টোটোদের ঢুকতে দেওয়া হচ্ছিল। তো সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমরা ঢুকে পড়ি বিশ্বভারতী ক্যাম্পাসে। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রতীচির সামনে। প্রতীচি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, ঢুকতে দেয় না, তো গেট অলরেডি লকড। তো আমি ওপর থেকেই দেখাচ্ছি, এই হচ্ছে ওনার বাড়ি। আর বাড়ির বাইরে লেখা আছে এটি সেন, আশুতোষ সেন, যিনি হচ্ছেন অমর্ত্য সেনের বাবা। এই আমরা দাঁড়িয়ে আছি এই যে প্রতীচির সামনে। প্রতীচি অর্থাৎ অমর্ত্য সেনের বাড়ির অপোজিটেই আছে অর্থনীতি গবেষণা কেন্দ্র। এইটা হচ্ছে সেই অর্থনীতি গবেষণা কেন্দ্র। এখানেও ট্যুরিস্টদের ভেতরে ঢুকতে অ্যালাউ করা হয় না। এইটা হচ্ছে শ্রীপল্লী ছাত্রাবাস, মানে কলা ভবনের যারা স্টুডেন্ট তারা এইখানে থাকে। এবং এই যে আর্টগুলো দেখছেন এগুলো কিন্তু তাদেরই করা। এই যে আর্টগুলো আমি জুম করছি, এই দেখুন, এই যে আর্টগুলো যেগুলো করা এগুলো তাদেরই করা। এই ডিজাইনটা দেখছেন, লেখা আছে নন্দ। এইটা হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দলাল বসুর বাড়ির সামনে। ইনি ছিলেন এই কলা ভবনেরই স্টুডেন্ট এবং সহজ পাঠের প্রত্যেকটা আঁকা এনার আঁকা। এই দেখুন, এই যে এই আঁকাটা, হ্যাঁ, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। এই যে রাস্তাটা ভেতরে ঢুকছে, এই রাস্তার বাঁ দিকে যে বিল্ডিংটা আছে সেটাকে বলা হয় কলা ভবন, এবং ডান দিকে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে সঙ্গীত ভবন। এই ডান দিকের বিল্ডিংটা সঙ্গীত ভবন এবং বাঁ দিকের বিল্ডিংটা কলা ভবন। এই মূর্তিটা দেখুন, এটা দেখে মনে হচ্ছে ধোপা কাপড় কাচ্ছে, কিন্তু মূর্তিটা অসম্পূর্ণ। আমরা পেছন থেকে দেখছি, এখানে মেন গেট বন্ধ, তাই ঢুকতে পারছি না। এই মূর্তিটা বানিয়েছেন রামকিঙ্কর বেজ।
মনে হচ্ছে ধোপা কাপড় কাচ্ছে। এই দেখুন, কলা ভবনের সামনে এরকম অনেক স্ট্রাকচার আছে। একটু আগে একটা স্ট্রাকচার দেখিয়েছি যেটা রামকিঙ্কর বেইজ বানিয়েছেন। এই স্ট্রাকচারটা কে বানিয়েছেন সেটা জানি না, তবে এটাও একটা স্ট্রাকচার যেটা কলা ভবনের সামনে বানানো আছে। এই স্ট্রাকচারটির অর্থ হচ্ছে মা কাজে যেতে চাইছেন এবং মাসি বাচ্চাটাকে মায়ের কোল থেকে নিজের কোলে নিচ্ছেন। এটাই হচ্ছে এই স্ট্রাকচারটির পেছনে ভাবনা। এইটা হচ্ছে কলের মাসি রামকিঙ্কর বেজের। এই যে এটা হচ্ছে মালঞ্চ, এটা ইন্দিরা দেবীর ছোট মেয়ের বাড়ি। কোথায় লিখেছিলাম? এটা ইগলু। এটা যে ইগলু ঠান্ডা দেশে বড় দেশে যেমন ঘরগুলো হয় না, ঠিক এরকম হয়। এটা কিন্তু পুরোটা কলাভবন ডিপার্টমেন্ট চলছে ওই সাইডটা। এই নাট্যঘরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী লিখেছিলেন। এইটা দেখুন, এই যে এইখানে অনেকগুলো খাঁজ আছে, এগুলো কিন্তু ঠোঁটের বিভিন্ন অবয়ব। আপনি যখন সারে গামা পা উচ্চারণ করছেন, ঠোঁট যেভাবে খুলছে, এখানেও কিন্তু পুরো জিনিসটা সেইভাবেই করা। এই দেখুন, যখন পা হচ্ছে তখন মুখটা অনেকটা খুলছে। এই দেখুন, এক্ষেত্রেও মুখটা অনেকটা খোলা। এটা রবীন্দ্র মিউজিয়াম। এই রবীন্দ্র মিউজিয়াম শুক্র শনি রবি খোলা থাকে, কিন্তু ঈদ পড়ে যাওয়ায় আজকে বন্ধ আছে, তাই আমরা রবীন্দ্র মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারলাম না। ছাতিমতলা, হাকিমতলাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গায় ঘুরেছিলেন, কোনো জায়গায় শান্তি পাননি। উনি ওই জায়গায় বসে উনি শান্তিটা পেয়েছিলেন। তারপর থেকে ওই জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা শান্তিনিকেতন। শুধু শান্তিনিকেতন না, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বসে উনি জিরাতেন, শান্তি বিশ্রাম নিতেন। তো উনি ওই জায়গাটার নাম রেখেছিলেন ভুবনডাঙ্গা শান্তিনিকেতন। যে রায়পুর রাজবাড়ি আমরা যাব, যে রায়পুরের রাজার নাম ছিল ভুবনচন্দ্র রায়, সেই রাজার নাম দিয়ে উনি ওই জায়গাটার নাম রেখেছিলেন ভুবনডাঙ্গা শান্তিনিকেতন, স্বাধীনতলা। এইখানে আগে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, মানে রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিনের দিন আগে এখানে মেলা বসতো, কিন্তু এখন এখানে মেলা বসে না। এখান থেকে মেলাটাকে শিফট করে দেওয়া হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই যে ভবনটির সামনে আমরা এখন যাচ্ছি, সেটি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাচীনতম স্থাপনা। এর ইতিহাস ঠাকুর পরিবারের সঙ্গে এবং একটি আধ্যাত্মিক নিভৃত আশ্রম থেকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বখ্যাত জ্ঞানকেন্দ্রে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ভবনটি মূলত 1860-এর দশকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। এই ভবনটির নাম ছিল শান্তির আবাস। 1862 সালে এক পরিদর্শনের সময় এই অঞ্চলের প্রশান্তিতে মুগ্ধ হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটির নাম দেন শান্তিনিকেতন, অর্থাৎ শান্তির আবাস। পরীক্ষামূলকভাবে 1901 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে আসেন, তখন থেকে এই গৃহটিই ছিল তার কেন্দ্রস্থল, যেখানে তিনি ব্রহ্মচর্যশ্রম, পরবর্তীকালে নামকরণ করা হয় পাঠভবন নামে একটি প্রথাবিরোধী আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এবং এখানেই গীতাঞ্জলির অনেক বিখ্যাত কবিতা তিনি এখানে রচনা করেছিলেন। 1921 সাল নাগাদ সাধারণ সূচনা থেকেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দানা বাঁধে এবং আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে তা প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে উপাসনা গৃহ। এই উপাসনা গৃহ ভোরবেলায়, অর্থাৎ খুব সকালে ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। আর আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি উপাসনা গৃহ ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
একবার তখন উনি ওই শান্তিনিকেতন বাড়িটাতে উঠেছিলেন। শান্তিনিকেতন বাড়িটাতে ওঠার পর থেকে উনি বাঁদিকে যে রাজ মন্দিরটা করেছেন, উপাসনা গৃহটা, সেটা যে কোনো জাতির মানুষরা, সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, বাঙালি হোক, যে কোনো মানুষ জাতিরা ওখানে এসে আসতে পারে। প্রতি বুধবার সকাল 5:30 থেকে ভোর 5:30 থেকে খোলা থাকে, সন্ধ্যে 5:30 থেকে খোলা থাকে, 1 ঘন্টা। প্রার্থনা মন্দির বলা হয়। সাদা পোশাক পরে আসতে হবে, আচ্ছা, মানে আমরা বাইরের লোকও সেক্ষেত্রে ঢুকতে এলাও পারবো? আছে প্রতি বুধবার আচ্ছা, সকাল 5:30, আবার বৈকাল 5:30, 1 ঘন্টা প্রার্থনা মন্দির বলা হয়। সাদা পোশাক পরে আসতে হবে, যে কোনো জাতির মানুষ ওখানে আসতে পারে। ওটাকে বলে উপাসনা গৃহ, শীষমহল প্রার্থনা মন্দির। ওই মন্দিরে যেটা বানানো হয়েছে, এটা ইটালি থেকে কাঁচটা দেওয়া বানানো হয়েছে। যে কাঁচটা আছে এটা ইটালির কাঁচ। বেলজিয়াম কাঠ। হ্যাঁ, ইটালি থেকে আনা হয়েছে। এইটা হচ্ছে তাল গাছ, এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই বট গাছটা হচ্ছে 3 পাহাড়ি এই যে বট গাছ। এইটা তো? হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে 3 পাহাড়ি বট গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর কোপাইনি থেকে গাছটা এনে 3টে পাথরের মধ্যে রেখেছিলেন। তারপর এই গাছটির নাম রাখা ছিল 3 পাহাড়ি বট গাছ। কুমোরপাড়ার গরু গাড়ি পূজা করা কলসারি যে কবিতাটা 8টা লাইন ছিল। তার মধ্যে প্রথম 4টে লাইন উনি এখানে বসে লিখেছিলেন, বাকি 4টে লাইন লিখেছিলেন বাংলাদেশে। আমাদের সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় যে বটগাছের ছবিটা আছে, এটাই সেই বটগাছের ছবি। কেন এখানকার যে স্টুডেন্ট আছে, হ্যাঁ। এখানকার যে স্টুডেন্ট মানে লোকাল তো নয়, সব দেশ বিদেশ থেকে পড়াশোনা করতে আসে। এখানে 22টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে 14টা যে ইন্ডিয়ান ভাষা, এই তো। 8টা বিদেশি ভাষা। ঠিক আছে, তো তাদের যে ডিপার্টমেন্টে থাকে, সে স্যার, প্রফেসর, টিচার, স্টুডেন্টরা, তাদের চিকিৎসাটা এখানে হয়। এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম। অ্যাকচুয়ালি এটা আশ্রম প্রাঙ্গণ, এটা হচ্ছে পাঠভবন। রবীন্দ্রনাথ যে প্রথাটা চালু করেছিল যে বাচ্চারা গাছের তলায় পড়াশুনো করবে এবং টিচাররা চেয়ারে বসে তাদের পড়াবে, এইটা এখনও এখানে মেনটেন হয় সকালবেলায়। আর আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে রাখি, ইন্দিরা গান্ধীও কিন্তু এইখানেই পড়াশুনো করেছিলেন, এই আশ্রম প্রাঙ্গণে। এই মাঠটা, তাই তো? হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আর ওটা দিয়ে আমাদের হেড অফিস। আচ্ছা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা করে হেড অফিস থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশ্বভারতী প্রাঙ্গণটা আমাদের দারুণ লেগেছিল, কারণ প্রত্যেকটা বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে জড়িয়ে থাকা ইতিহাস বলতে বলতেই আমাদের টোটো দাদা নিয়ে যাচ্ছিল এবং ঘোরাচ্ছিল। তার ফলে সব কিছু জানতে আমাদের দারুণ লাগছিল। তো বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরা কমপ্লিট করে আমরা নিয়ারেস্ট যে মার্কেট আছে আমরা রওনা দিই সেদিকে। বিশ্বভারতী প্রাঙ্গণ থেকে আরেকটু সোজা এগিয়ে এলে এখানে একটা দোকান আছে, এখানে প্রচুর দোকান আছে। এখান থেকেও আপনারা জিনিসপত্র কিনে নিতে পারেন, ব্যাগ, কসমেটিক্স, হার, কানের চুড়ি সবই এখানে পাওয়া যায়। আমরা মোটামুটি মিনিট 15-20 এই মার্কেটটাতে ঘোরাঘুরি করি। এখন আমরা ঢুকেছি ব্যাগের দোকানে। তো মোটামুটি যা দেখলাম, ব্যাগ যদি কিনতেই হয় এখান থেকে, আপনাকে তবে বার্গেনিং অবশ্যই করতে হবে, শুধু ব্যাগ বলে নয়। আমি এখন আছি এই হার কানের দোকানটাতে। এখানেও যদি কিছু কিনতে হয় আপনাকে বার্গেনিং করতেই হবে। বার্গেনিং না করলে মোটামুটিভাবে এদের যা প্রাইস সেটা কিন্তু যথেষ্ট হাই। এই মার্কেটটা থেকেও আমরা বেশ কিছু কানের, ফ্রিজ ম্যাগনেট, এরকম ধরনের বেশ কিছু ছোটোখাটো টুকিটাকি জিনিস এখান থেকে আমরা শপিং করে নিই। তো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরতে আমাদের দারুণ লেগেছিল এবং অনেকটা সময়ও লেগেছিল। তো টোটাল বিশ্বভারতী ক্যাম্পাস, নিয়ারেস্ট মার্কেট ঘুরে এরপর আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু নেক্সট ডেস্টিনেশন কোথায় ছিল তা কিন্তু এখন আমি বলবো না। সেটা যদি দেখতে হয়, জানতে হয়, তবে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের। তো টোটাল এই বিশ্বভারতী ক্যাম্পাস এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ছোটোখাটো অনেক ইতিহাসই আমি তুলে ধরেছি। তো এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঙ্গে থাকবেন আমাদের নেক্সট এপিসোডের জন্যে।